কুটিলা থাকলেও কোনো অসুবিধা নেই। আমি তোমাকে জানিয়ে দিলাম আজ নিশিতে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে রেখো, আমি যথা সময়ে তোমার কাছে উপস্থিত হব। এইবার আধারে ইঙ্গিত পেল। ইঙ্গিত পেয়ে বাবা কি করলেন, জল ভরে নিয়ে সখীদেরকে বাড়িতে নিয়ে বাড়িতে এসে বলছে, অভিশাখা ও ললিতা, তোরা কিছু ইঙ্গিত পেয়েছিস যমুনার ঘাটে পাশ নিতে? আরে শোন শোন তাহলে বলি, গোবিন্দের সঙ্গে দেখা হলো তো, কিন্তু গোবিন্দ ইঙ্গিত করে জানিয়েছে আজ নিশিতে তিনি আমার কুঞ্জে আসবেন। তা একটা কাজ কর, বনের মধ্যে যত সুন্দর সুন্দর মল্লিকা মালতী বিভিন্ন রকম যে ফুল আছে সেই ফুলগুলো সব চয়ন করে আমার কুঞ্জটাকে সাজিয়ে দিবি, আর যে রাস্তা দিয়ে গোবিন্দ হেঁটে আসবে সেই রাস্তাটাকেও সুন্দরটাকে সাজিয়ে দিবি। কেমন না, যাতে গোবিন্দের পায়ে আঘাত না হয়। একদম চল চল শিগগিরই চল। এই বলে রাধারানীর আদেশ যেই না পেয়েছে, সখীগণ বলছে, রাধে তোর মতো মানুষের কথা কি অবাধ্য করা যায়? তাই তোর আদেশ পেয়ে আজকে আমরা যত সমস্ত রকমের ফুল বনের মধ্যে আছে চয়ন করে আজকে কুঞ্জটি সাজিয়ে দেব। তাই রাধিকা আদেশে চললেন কে? রাধিকা আদেশে মনের হরসে, রাধিকা আদেশে মনের হরসে, রাধিকা আদেশে মনের হরসে, তারা পুষ্প চয়ন করে। রাধিকা আদেশে মনের হরসে পুষ্প চয়ন করে। দেখো মল্লিকা মালতী সুন্দর সুন্দর ফুল, আর জুটি জুটি সাজাইল ঘরে ঘরে। মল্লিকা মালতী আর জুটি জুটি সাজাইল ঘরে ঘরে। দেখো মল্লিকা মালতী কত সুন্দর সুন্দর ফুল সব তুলেছে তারা, আর জুটি জুটি কেমন সাজাইল ঘরে ঘরে। মল্লিকা মালতী আর জুটি জুটি সাজাইল ঘরে ঘরে। দেখো চলে কুসুমা ওই না মনের মতো, ওরে কুসুম মনের মতো, চলে কুসুমা মনের মতো, ওরে কুসুম মনের মতো। আজ গোবিন্দ আসবে মোদের কুঞ্জে, ওরে কুসুম মনের মতো, গোবিন্দ আসবে মোদের কুঞ্জে। ওরে কুসুম মনের মতো। রাজা গোবিন্দকে পাবি বলে ওরে কুসুম মনের মতো। আজ গোবিন্দকে পাবি বলে তারা তোলে কুসুম মনের মতো, করি সাজাইছে। তোলে কুসুম মনের মতো, সাজাইছে, তোলে কুসুম মনের মতো, সাজাইছে, তোলে কুসুম মনের মতো, তোলে কুসুম মনের, আজ মনের মতো সাজাইছে, তোলে কুসুম মনের মতো, আজ মনের মতো সাজাইছে। তোলে কুসুম মনের, তোলে কুসুম মনের মতো, তোলে কুসুম মনের মতো। তাহলে বিভিন্ন রকম ফুল দিয়ে কুঞ্জটাকে সাজিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। জয় রাধে। তো আজকে সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়েছে।
তাহলে দেখুন মায়েরা, গোবিন্দ আসবে বলে একদম কথা পরিষ্কার হয়ে গেল। গোবিন্দ আসবে, কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু বাবা সেই রাত্রে গোবিন্দ আসতে পারছে না। কেন না, সেই রাত্রে গোবিন্দ আমার দাদার সঙ্গে একই বিছানায় শয়নে আছে। জানে দাদা ঘুমিয়ে পড়লে আমি রাধার কাছে চলে যাই, কিন্তু দাদা তো ঘুমাচ্ছে না। কি করে ঘুমাবে? কানাই না ঘুমালে দাদা ঘুমাতে পারছে না। তা বলরাম বলছে, এই কানাই, কানাই দেখেছিস কত রাত হয়েছে? তা তুই এত দুষ্টু কেন, এখনো ঘুমাসনি কেন? আরে তুই না ঘুমালে আমি তো ঘুমাতে পারি না ভাই। কানাই মনে মনে ভাবছে, দাদা আজ রাজ রজনীতে যে আমার নয়নে ঘুম আসে না। আমি একজনকে কথা দিয়েছি, আজ নিশীথেই আমি তারই সঙ্গে গিয়ে দেখা করব। তাই তো আমি অধিক পথ চেয়ে বসে আছি, আমার ঘুম আসছে না। কি বলছিস আসছে না? এই শোন শোন, পাগলামি করিস না ভাই আমার। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি জানি গোবিন্দের স্বভাবটা জানে দাদা, যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ভাই পাশ থেকে উঠে কখন পালিয়ে যাবে। মা এসে আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে বলাই, তোর ভরসায় আমি কানাইকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কানাই গেল কোথায়? তাহলে আমি কি জবাব দিব? নে ভাই, শোনা ভাই আমার কাছে আয়, তোর ঘুম পাচ্ছে না তো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমার বুকে মাথাটা রাখ, আমি তোকে কত আদর করে মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেব। কানাই দেখছে সর্বনাশ, আমি যাব বলছে, দাদা ছাড়বে না বলছে। ঠিক আছে, দাদার কোলে মাথাটা দিয়েছে, আর দাদা যেই না ঘুম পাড়াতে গেল, অমনি ঘুমের ডাক্তারকে চুপি চুপি ডাকছে। এই যোগমায়া যোগেশ্বরী সর্বলীলার অঘটন ঘটে পতিয়সী, সেই মা যোগমায়াকে ঘুমানোর ছলে দাদার কোলে মাথা দিয়ে ডাকছে, মা তুমি তো জানো তোমার অনুমতি না পেলে, তুমি আমায় সাহায্য না করলে আমি কোনো লীলায় অগ্রসর হতে পারি না। তাই দাদাই আমাকে ঘুম পাড়িয়ে দিতে চাই, তুমি আমার কথায় এসে তুমি দাদার চোখে ঘুমে দিয়ে যাও। আর দাদা যেই ঘুমাবে অমনি আমি পালিয়ে চলে যাব। তাই দিকে দাদা ভাইকে নিয়ে ঘুম পাড়াতে যায়, আর কানাই সেই ঘুমের ছলনায় মাকে ডাকছে, মা তুমি আমার কথাটা শোনো। কই মা কোথা কোথা মা যোগে মায়া যোগেশ্বর, কই মা তারা ঘুম পাড়িয়ে যাচ্ছে দেখুন মা। কোথায় মা যোগমায়া যোগেশ্বরী, মা কোথায় মা যোগে মায়া যোগেশ্বর, কই মা তুমি শিগগিরই এসো দাদার কাছে, যাতে আমি চলে যেতে পারি। যোগমায়া যোগেশ্বরী, নিদ্রা নিদ্রা
দাদা বুঝতে পারছে না তো দাদা ঘুম পাড়িয়ে যাচ্ছে। कोई भाई माँ जान माना दादा घुम पड़ाच्छे भाई घुमेर डाक्तार के डाकছে এইবার যোগমায় এসে কানাইকে বলছে কানাই অসময় ডেকেছো কেন বাবা? বলে তুমি দাদাকে ঘুম পাড়িয়ে দাও আর দাদা ঘুমালে অমনি আমি পালিয়ে চলে যাব রাধার কাছে। ঠিক আছে তাই হবে, কারণ যোগমায়া জানেন মায়েরা যার ইঙ্গিতে বিশ্ব চলে। সে আজকে আমাকে আদেশ করেছে, তার কথা তো আমাকে শুনতে হবে। তাই বলরামের চোখে নির্দাচ্ছন্ন করে মা আমার অন্তর্ধান হয়ে চলে গেল। এইবার কানাই দেখছে এবার কানাই দেখছে আচ্ছা সত্যি সত্যি দাদা ঘুমাচ্ছে না জেগে আছে, একটু দেখি তো। কারণ আমি যদি চলে যাই, যদি না দেখি, যাওয়ার সময় আমাকে পাটা যদি জড়িয়ে ধরে তাহলে কি করব? যাওয়ার আগেই বরং দাদাকে দেখি দাদা সত্যি সত্যি ঘুমাচ্ছে না জেগে আছে, ওষুধে কাজ হয়েছে। তাই এবার দাদার কাছে গিয়ে ডাকছে, বলি দাদা, ও দাদা, দাদা তুমি কি সত্যি সত্যি ঘুমাচ্ছ না জেগে আছো? দেখি তো। গায়ে হাত দিয়ে দাদাকে ডাকছে, বলি দাদা। দাদা তো একেবারে ঘুমিয়ে গেছে, সর্বনাশ করেছে। ঘুমাও ঘুমাও, ভালো করে ঘুমাও, ওষুধে কাজ হয়েছে মা, এই 2-4 দিন ধরে ঘুমা, এ যত ঘুমাবে ততই আমার মঙ্গল। কারণ দাদা যখনই ঘুমিয়ে গেছে দেখলো, এইবার তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে অমনি মুরুলিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায়, কোন জায়গায় যাওয়ার কথা ছিল মায়েরা জানেন তো? জায়গাটার নাম কি? জায়গাটির নাম কেশরকুঞ্জ। তা মুরলিটাকে হাতে নিয়ে বেরিয়ে পড়েছে সেই কেশরকুঞ্জের দিকে। মুরলির সুরে নাম কেমন চলে রাধার কুঞ্জ ধাম। মুরলির সুরে নাম চলে রাধার কুঞ্জ ধাম। মুরলির সুরে নাম চলে রাধার কুঞ্জ ধাম। মুরলি চলে
অনেক দূরের পথ যাবে তো। তো গোবিন্দ ভাবছে বাবা আমি যে এত রাত্রে যাচ্ছি আর পায়ের নুপুরগুলো তো রুনো ঝুনো করে বেজে যাচ্ছে, আর স্বাভাবিক রাত্রে দেখবে একটু আস্তে কথা বললে অনেক জোরে শুনতে লাগে, গভীর রাত্রে যাচ্ছে। তো এবার সেই নুপুরটাকে তাড়াতাড়ি চরণ থেকে খুলে নিয়েছে, খুলে নিয়ে ভাবছি নুপুরটাকে কোথায় রাখা যায়, কারণ একে তো খুলে নিয়েছি বটে, হাতে করে নিয়ে যাওয়া যাবে না, একটা সুরক্ষিত জায়গায় একে রাখতে হবে। কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি চিন্তা করতে করতে গোবিন্দ রাত্রেবেলা মাথার মধ্যে নুপুরটাকে বসিয়ে দিয়েছে, মাথার মধ্যে রেখে দিয়েছে। তাহলে ভাবুন মায়েরা, আচ্ছা এই মানুষটা যে বসে এই খোলটা বাজাচ্ছে তো, হয়তো আমি একে দেখতে পেয়েও অজান্তে ওর মাথার উপরে গিয়ে বসে বসলে কি হবে, ও কি আমাকে ছেড়ে দেবে, রেগে গিয়ে মারধর আরম্ভ করে দেবে যে তুমি চোখে দেখতে পাচ্ছ না আমি বসে আছি অথচ আমার মাথার উপরে গিয়ে বসে, স্বাভাবিক একটা রাগ হবে। তাহলে গোবিন্দ নুপুরটাকে নিয়ে মাথার মধ্যে বসিয়েছে, কিন্তু সেখানে আর একজন বসে রয়েছে, গোবিন্দের মাথায় একজন বসে আছে আগে থেকে। কে দেখেছেন তো ছবিটা, দেখেছেন কে বসেছিল? কি মায়েরা কি ছিল গোবিন্দের মস্তকে? শিখি পুচ্ছ, ময়ূর পুচ্ছ, মানে চূড়া ছিল, আর নুপুরটাকে নিয়ে তাড়াতাড়ি সেই চূড়ার উপরেই বসিয়ে দিয়েছে। আর যেই না বসিয়ে দিয়েছে মাথা থেকে চূড়া বললেন বধূ নুপুরের স্থান কোথায়? নুপুর তো মানুষ পায়ে পড়ে, তাহলে পায়ের জিনিসটাকে নিয়ে তুমি মাথায় রাখছো কেন? কারণ মাথায় তো আমি আছি, অতএব আমি নুপুরকে কোনো প্রকার এখানে থাকতে দেব না, নামিয়ে দেব, নামিয়ে দাও। নুপুর কথাটা শুনে আক্ষেপ করে বলছে বধূ গো চূড়া তো এমন ভুল কথা কিছু বলেনি, কারণ তোমার মাথায় আছে ময়ূর পুচ্ছ, সেখানে একটা জিনিস আছে বর্তমান, সেখানে আমাকে বসিয়ে দিচ্ছ, এটা তো ঠিক নয়। শুধু তাই নয়, ওই ময়ূর পুচ্ছের মধ্যে কি একটা গুপ্তধন আছে জানো, তুমি সেটা নিজেও জানো। গোবিন্দ বলছে কি বলছো নুপুর, ময়ূর পুচ্ছের মধ্যে কি আছে আমি জানি না? বলছে না তুমি জানো না, যদি জানতে তাহলে নিশ্চিত ভুল করে পায়ের জিনিসটাকে নিয়ে সেখানে রাখতে পারতে। কি আছে তাহলে বলো শুনি? তোমার শিরে শিখি পাখা তাতে রাধা নামটি লেখা, এখন আমি যাব কোথায়, এখন আমি যাব তোমার শিরে শিখি পাখা তাতে রাধা নামটি লেখা, এখন আমি যাব এখন আমি যাব কি বললে? হ্যাঁ তোমার শিরে শিখি পাখা তাতে রাধা নামটি লেখা, তাহলে সেই রাধা নামের জায়গায় পায়ের জিনিস রাখা তো অসম্ভব। ঠিক বলেছো তুমি, একদম ঠিক কথা বলেছো। আরে একদম ভুলে গেছে আমি। তাড়াতাড়ি গোবিন্দ মাথা থেকে নুপুরটাকে নিয়ে এবার হাতে করে নিয়ে মা ভাবছে কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি। হ্যাঁ পেয়েছি। কি করলেন? নুপুরটাকে কোথায় রাখি কোথায় রাখি করতে করতে গলার মধ্যে পড়ে নিয়েছে। আর যেই না পড়ে নিয়েছে, গলায় ছিল কি? বনফুলের মালা। সেই বনফুলের মালা বলছে বধূ তোমার আবার ভুল হচ্ছে, কত সুন্দর করে মালাটি তোমার গলায় শোভা বাড়িয়েছে, সেই হাড়ের জায়গায় তুমি পায়ের নুপুর পরে দিয়েছো। ছি 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 ছি, কারণ ওকে আমি এখানে রাখবো না, ওকে তাড়িয়ে দেব। নুপুর বলছে বধূ দেখেছো, যেখানে আমাকে নিয়ে রাখতে যাও সেখানে গন্ডগোল শুরু হয়ে যায়। তাহলে ভুলটা তো এরা করছে না, করছো তুমি। কারণ তোমার গলে বনমাল, বধূ হে বধূ হে ও বধূ হে
এখন আমি যাবো মা কোথায়, এখন আমি যাবো মা কোথায়, এখন আমি যাবো মা কোথায়। এইবার দেখছি সত্যি সত্যি দায়িত্ব নূপুর তো এমন কিছু ভুল কথা বলেনি। আমি যেখানে রাখতে যাই সেখানেই গন্ডগোল শুরু হয়ে যায়। মাথায় রাখতে গেলাম, মাথার শিখি পুচ্ছ বাদী হয়ে বসলো, আবার গলায় পড়তে গেলাম, গলার বনমালাও বাদী হয়ে দাঁড়িয়েছে। তাহলে মায়ের আবার কি করা দরকার? খুব চিন্তার মধ্যে পড়ে গেছে। রাত্রেবেলা তো যাচ্ছে, তার গোবিন্দ চিন্তা হচ্ছে কেন না, রাধার কুঞ্জে যাওয়ার আগে গোবিন্দকে একটা ভীষণ একটা বড় বাধা পেরিয়ে যেতে হবে। সেটা হলো চন্দ্রাবলীর বাধা কুঞ্জ, সেটা চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলীটা হলো রাধারানীর খুড়তুতো বোন। তো গোবিন্দ জানে রাধারানী যেমন আমাকে ভীষণ ভালোবাসে, ঠিক তেমন চন্দ্রাও আমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে। তা আজকে তো আমি তাকে কথা দিয়েছি, যদি রাধার কাছে না গিয়ে যদি চন্দ্রাবলীর কাছে আজকে ধরা পড়ে যায়, তাহলে রাধা কিন্তু ভীষণ অভিমানিনী, সে কিন্তু সহজে অভিমান করে না। কিন্তু আজ যদি আমি চন্দ্রার কাছে গিয়ে ধরা দিই, তাহলে রাধা মান করেই বসে থাকবে। তাই আমি নূপুরটাকে নিয়ে এমন একটা জায়গায় রাখতে হবে যেন কেউ না আওয়াজ পায় যে আমি এই পথ দিয়েই যাচ্ছি। তার নূপুরটাকে খুলে নিয়ে বলছে, দেখেছো নূপুর, তোমাকে যেখানে রাখতে যাই সেখানে বিবাদ শুরু হয়ে যায়। তাই তোমাকে একটা কথা বলছি, তুমি কথাটা মন দিয়ে শোনো। আমি যখন চন্দ্রাবলীর কুঞ্জে পেরিয়ে যাব, তুমি যেন জোরে জোরে বেজে উঠো না, কেমন? কারণ তুমি যদি জোরে জোরে বেজে যাও, তাহলে আমার যাত্রাটা অশুভ হয়ে যায়। তাহলে দেখুন মা, ভগবান কিন্তু নূপুরকে বারবার নিষেধ করলেন যে তুমি যেন জোরে জোরে বেজো না। নূপুর বলছে, ঠিক আছে বধূ, আমিও কথা দিলাম তোমায়, যখন চন্দ্রাবলীর কুঞ্জে পেরিয়ে যাবে আমি কিন্তু জোরে জোরে একদম বাজবো না, একদম ধীর গতিতে যাব, একদম আস্তে আস্তে যাব। এইবার ভগবান আশ্বাস পেয়েছে, তাহলে তাড়াতাড়ি করে নূপুরটাকে হাতে ছিল পায়ে পড়ে নিয়েছে। যেই না পড়ে নিল, এইবার নূপুর ভাবছে, আরে আমি অনেক সুকৃতির ফলে, অনেক ভাগ্যের ফলে আমি গোবিন্দের চরণে আসতে পেরেছি। কারণ ওদিকে রাধারানী বসে আছে মায়ের, এদিকে চন্দ্রাবলী বসে আছে। তাহলে দুজনের মধ্যে একটু আমি গন্ডগোল বাঁধিয়ে দেব, গোবিন্দকে চন্দ্রার কাছে পাইয়ে দেব, দেখবো কেমন মজাটা হয়। তাই নূপুর কি করলেন, যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যাবে গোবিন্দ আমার, নূপুর জানে সুযোগ চলে গেল তো আর হবে না, এই সুযোগের মধ্যে আমাকে কাজ সারতে হবে। তাই চিৎকার করে মনের আনন্দে নাচতে শুরু করে দিল, যে সুযোগ চলে গেলে আর আসবে না, কখনো সম্ভব নয়, সুযোগে সদ্ব্যবহার করতে হবে আমার। এই সুযোগ চলে গেলে, এমন সুযোগ প্রভু গোয়ারে তো হবে না, এ সময় চলে গেলে এমন সুযোগ আরে তো হবে না। না 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 ছেড়ে দেব না, তোমায় ধরে ধরে রাখবো, তোমায় হৃদয়ে রাখবো। সুযোগ চলে গেলে এমন সুযোগ আর তো হবে না, চলো